এনামুল হক বিজয় যখন টেস্ট ক্রিকেটে ফেল করলো এবার ফেরার পর, তখন ঠিক এই কথাটা আমার প্রথম মনে হলো যে এখন আমরা কি একটা বিপদে পড়ে গেলাম। একটা ছেলে টানা 4-5 বছর ধরে আমাদের ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটের সবচেয়ে ভালো স্কোরার, তাকে নিয়ে আমরা কত চিল্লাপাল্লা করলাম, কত দাবি জানালাম, নির্বাচকদের চ্যালেঞ্জ করলাম, করার পরে অনেকটা লোকের চাপেই নির্বাচকরা তাকে দলে নিলেন এবং সে দেখালো ওখানে যে সে আসলে এই যে রানের পর রান করছে, হাজার হাজার রান করছে, নিজের কোনো উন্নতি করে নাই। ফলে একটা এক্সপোজ হয়ে গেল যে না, আমাদের এই ঘরোয়া ক্রিকেটে রান করার কোনো অর্থ নাই। এখন সবাই তো এনামুল হক বিজয় না, আমাদের ঘরোয়া ক্রিকেটে বহু ছেলে রান করতেছে বা করবে যারা আসলে কোয়ালিটি ব্যাটসম্যান, কিন্তু আমাদেরকে আর মুখ থাকলো যে তাদের কাউরে নিয়ে বলবো যে এই ছেলেটারে দলে নিতেই হবে, এই ছেলেটা শত শত রান করছে, এই ছেলেটা হাজার হাজার রান করতেছে, এরা দলে নিতেই হবে। তখনই তো ওই জবাবটা আসবে, নিছিলাম না তোমাদের কথা একজন রে। তাদের বলতে হবে না, ফেসবুকেই তো লোকেরা এই কথা বলে যে আপনারা বলে কয়ে বিজয়রে নেওয়া হয়েছিলেন না, জানি অমিত কি হবে, জানি সৈকত কি করবে, জানি। এই যে একটা ঘরোয়া ক্রিকেটে শেষ করে দেওয়া, এমনিতেই তো আমাদের ঘরোয়া ক্রিকেটের মান নাই, তারপরেও যা বা এখানে দু চারটা ছেলে ভালো খেলে, ওদের পক্ষে কথা বলার আর কোনো মুখ কারো থাকলো না। ঠিক একই ক্ষতিটা করলো সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই কি কারণে পদত্যাগ করলো, কি কি হয়েছে আপনারা সব জানেন। এটা নিয়ে আজকে আর আমার কথা বলার খুব একটা আগ্রহ নাই, কারণ এটা অলরেডি ক্লোজড চ্যাপ্টার। এটা নিয়ে এখন কথা বলা শুধু শুধু সালাউদ্দিন ভাইয়ের গীবত করা। কিন্তু সালাউদ্দিন ভাইয়ের মাধ্যমে এই ক্ষতিটা হয়ে গেল যে আমরা আর কোনো লোকাল কোচকে প্রমোট করতে পারবো না। গত 5-7 বছর ধরে যে চিৎকার আমরা করতেছিলাম যে একজন লোকাল কোচকে জাতীয় দলের সঙ্গে নেন, জাতীয় দলের সঙ্গে সে থাকুক, শিখুক, তারপরে আমাদের লোকাল কোচ হবে হেড কোচ, সেই স্বপ্নটা একদম সুদূর পরাহত হয়ে গেল শুধু সালাউদ্দিন ভাইয়ের কারণে। আজকে এই জিনিসটা একটু বলি যে এটার আফটার ইফেক্ট কত বড় ভয়াবহ হইতে যাচ্ছে আমাদের লোকাল ক্রিকেটের জন্য। আমাদের লোকাল ক্রিকেটে যে একটা তরুণ ব্যাচ, যে একটা স্বপ্ন নিয়ে কোচিং এ ঢুকছে, নানা রকম পরিশ্রম করতেছে, নতুন নতুন জিনিস দেখাচ্ছে, এদের জীবনটা কত কঠিন হয়ে গেল সালাউদ্দিন ভাইয়ের কারণে, এটা একটু আলোচনা করি। দেখেন, সালাউদ্দিন ভাই টেকনিক্যালি খারাপ কোচ এটা বলার মতো কিছু কিন্তু ঘটে নাই। সালাউদ্দিন ভাই টেকনিক্যালি ভালো কোচ, ভালো কোচ বলেই মঈন খানও তার প্রশংসা করে, নিশ্চয়ই তার ভিতরে কিছু আছে। এখন কথা হচ্ছে যে সেই জিনিসটা আমরা তো কোচ না, আমরা রেজাল্ট দেখছি যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সরা সে টানা চ্যাম্পিয়ন করছে, তারপরে তার অনেক তার কাছ থেকে শেখা, ওই মাস্কো একাডেমি থেকে শুরু করে বিকেএসপি বিভিন্ন জায়গায় তার কাছ থেকে শেখা খেলোয়াড়রা বিশ্বসেরাদের পর্যায়ে গেছে। এখনো তরুণ ক্রিকেটারদের মধ্যে অনেকে আছে যারা সালাউদ্দিন ভাইয়ের প্রোডাকশন নানাভাবে সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে উপকৃত হচ্ছে। ফলে আমরা একটা লোকরে নিয়ে হলেও, যদি আমাদের মূল কথা ছিল যে লোকাল কোচদের প্রমোট করতে হবে, কারণ আপনি চিরস্থায়ীভাবে বিদেশি কোচ নির্ভর হইতে পারবেন না। সবগুলো দল কিন্তু আস্তে আস্তে ওই জায়গা থেকে বেরোয় আসতেছে। এর নানা উপকারিতা আছে। আপনার যখন স্বদেশী একজন কোচ নিজের ভাষায় কথা বলে, এই দেশের কালচার বোঝে, এই দেশের আবহাওয়া বোঝে, এরকম একজন কোচ যখন দায়িত্বপ্রাপ্ত হবেন, যেদিন সত্যি সত্যি দায়িত্বপ্রাপ্ত হবেন, সেটা জাতীয় দলকে উপকৃত করবে। এই নেশাতেই আমরা বারবার বলতেছিলাম লোকাল কোচ নেন, জাতীয় দলের সঙ্গে লোকাল কোচ রাখেন। সে জায়গাটায় সবাই সালাউদ্দিন ভাইকে আমরা আগায় রাখলাম তার নানা রকম রেকর্ডের কারণে, সেটা তো বললাম। সালাউদ্দিন ভাইকে নিয়ে আমরা সবাই হইচই করলাম। আজকে হয়তো কেউ কেউ পোল্টি দিতে পারেন যে না, আমি সালাউদ্দিনকে চাই নাই। অলমোস্ট সবাই, বিশেষজ্ঞ অবিশেষজ্ঞ আমার মতো নির্বোধ সবাই বলছে সালাউদ্দিনকে জাতীয় দলের দরকার। হ্যাঁ, ফারুক ভাই সেটা করলো, সালাউদ্দিন ভাইকে অত্যন্ত সম্মানের সঙ্গে জাতীয় দলে নেওয়া হলো, যেটা কিন্তু আমরা এক্সপেক্টও করি নাই। আমার প্রত্যাশা ছিল যে সালাউদ্দিন ভাইকে সাধারণ একজন সহকারী কোচ করা হবে, লম্বা একটা সময় সেখানে কাটাবে, তারপরে সে আস্তে আস্তে নিজেকে ওই যোগ্য করে তুলবে। কারণ আপনাদের ওই শুরুর দিকের কন্টেন্টে আমি সালাউদ্দিন ভাইকে নিয়ে যখন শুরুতে কথা বলছি, যখন তার নিয়োগের কথা চলতেছে, সেই সময় আমি বলছি যে টেকনিক্যাল কোচ কখনো প্রধান কোচ সরাসরি হতে পারে না, তাকে মেন্টরশিপ শিখতে হয়, তাকে ইন্টারন্যাশনাল ড্রেসিং রুম সামলানো শিখতে হয়, এগুলো সে থেকে থেকে শিখবে, শিখে একসময় প্রধান কোচ হবে। এটাই তো আমাদের স্বপ্ন ছিল। বিসিবি সেই স্বপ্নটা দারুণভাবে পূরণের উপায় করে দিল, তাকে সহকারী কোচ না, সিনিয়র সহকারী কোচ পদ দিয়ে দলে নেওয়া হলো, এবং যে বেতনটা তাকে দেওয়া হলো এটা বাংলাদেশের ইতিহাসে কোনো কোচ কোনোদিন কল্পনাও করে নাই।
রাতে শুয়ে স্বপ্নও দেখে নাই যে এরকম একটা স্যালারিতে কখনো তারা চাকরি করবে। ফলে সব মিলে একটা দারুণ ব্যাপার ঘটলো। সালাউদ্দিন ভাইকে একই সঙ্গে কিছুদিনের মধ্যে বাড়তি দায়িত্ব হিসেবে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হলো। এখন ঘটনাটা কি ঘটলো এরপরে? প্রথমত সালাউদ্দিন ভাই টেকনিক্যাল কোচ হিসাবেই কোনো রকম ছাপ এই জাতীয় দলে রাখতে পারে নাই। জাতীয় দলের ব্যাটিং গত ৪-৫ বছর বা আরো বেশি সময় ধরে ক্রমশ ফল করতেছে। এখন উনি যদি মিরাজের লাইনে হাঁটেন, মিরাজ যেমন বলছে যে আমি যখন দায়িত্ব নিছি তখনও ১০ নম্বরে ছিল, এখনো ১০ নম্বরে আছে, আমার তো কোনো দোষ নাই। বাবারে, তোমার দায়িত্ব তো এক ধাপ আগানো। তুমি দায়িত্ব নিচ্ছ ১০ নম্বরে, ঠিক আছে, তুমি ৯ নম্বরে নিতে পারো নাই, এটাই তোমার ব্যর্থতা। তোমার মিশনই তো তাই, ক্যাপ্টেন হিসেবে তোমার কাজই তো পরের ধাপে নেওয়া। এখন সালাউদ্দিন ভক্তরা যদি ডিফেন্স করার চেষ্টা করেন যে বাংলাদেশের ব্যাটিং তো খারাপই ছিল, সালাউদ্দিন এসে তো নতুন কিছু খারাপ করে নাই। ওনার কাজ তো খারাপ করার না, ওনার কাজ হচ্ছে এই পতনটা ঠেকানো, এটার উন্নতির ধারায় নেওয়া। সেটার কোনো ছাপ আমরা জাতীয় দলে দেখি নাই। বরং সালাউদ্দিন ভাইয়ের এই সময়কালে আমরা সব ফরম্যাটে আরো বেশি ডিবাকলের দিকে আগায় গেছি। আমাদের ব্যাটিং, বিশেষ করে মিডল অর্ডার, টপ অর্ডার আরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং ন্যাশনাল টিমের ব্যাটসম্যান দু একজনের সঙ্গে যা ধারণা পাই, তাতে সালাউদ্দিন ভাই যে তাদের টেকনিক্যালি তো উপকার করার কিছু নাই এই লেভেলে, সালাউদ্দিন ভাই যে তাদের কনফিডেন্স বুস্ট করা, ম্যাচ সিচুয়েশন রিড করতে হেল্প করা, অমুক তমুকে কিছু বাড়তি কিছু করে দিবেন যেটা অন্যান্য দেশের ব্যাটিং কোচরা মূলত করে, সেই ব্যাপারে তার কোনো অবদান আছে বলেও ব্যাটসম্যানরা সাক্ষী দেয় নাই। সে যে এরকম টিপস দেওয়া, এরকম একটু হেল্প করা, সে মূলত ওখানে গিয়েও সেই প্রাইমারি কোচিং করানোর চেষ্টা করছে, যেটা আসলে আরো ক্ষতিকর। এটা না হয় আরেকদিন আলোচনা করব যে ইন্টারন্যাশনাল টিমে গিয়ে আপনি বেসিক কোচিং করাইলে, প্রাইমারি কোচিং করাইলে এটার নেগেটিভ আসর পড়ে। তো যাই হোক, সেটা তার কোচিং এর ব্যাপার। এটা আমার ধারণা, এইটা নিয়ে তর্ক বিতর্ক চলতে পারে যে সালাউদ্দিন ভাই কি তার দায়িত্বটা ঠিকমতো পালন করছে কি করে নাই, মানে একেবারে জেনুইনলি ক্রিকেটিং জায়গা থেকে। এটাও আসলে তো ঘটনা থাকলো না। মূলত সালাউদ্দিন ভাই ইস্যু হয়ে গেল ড্রেসিং রুমে যা ঘটলো। এটা সত্যি না মিথ্যে, এই নিয়ে এখন আর কথা বলার সুযোগ নাই। কারণ জিনিসটা ওয়েল এস্টাবলিশ হয়ে গেল এবং আমরা জাতীয় দলের বিভিন্ন কর্মকাণ্ডেও দেখলাম যে ওখানে আসলে ড্রেসিং রুম সালাউদ্দিন ভাইয়ের আগের বারের উপস্থিতিতে যেরকম বিভক্ত হয়ে গেছিল, এবারও বিভক্ত হয়েছে। এবং খেলোয়াড়রা সাক্ষী দেওয়া শুরু করলেন যে ড্রেসিং রুমের পরিবেশ ইতিহাসের সবচেয়ে খারাপে পরিণত হয়েছে। যেহেতু ফিল সিমন্স, ওই যে আগেও বলছি, বুদ্ধিস্ট সন্ন্যাসীদের মতো আচরণ করতেছেন, উনি কোনো কিছুতে কথা বলেন না, নাক গলান না, মানে ওনার কিছুতে কিছু যায় আসে না। পেনাল্টি শুট আউটের সময় ঘুমায় পড়া দর্শক, উনি সুপার ওভারের সময় ওনার সামনে খুঁজে পাওয়া যায় না। এখন সেটা কি অভিমান থেকে, বিরক্তি থেকে, নাকি আসলেই উনি মনে করেন যে কিছু না করেই মাস গেলে ডলার নিব, আমি জানি না। ফলে ড্রেসিং রুমে যা কিছু হয়েছে, এটা দায় আলটিমেটলি সালাউদ্দিন ভাইয়ের কাছেই গেছে, যেতেই হবে সেটাই গেছে। এবং সেই ব্যাপারগুলো মোটেও ভালো কিছু হয় নাই। এটা নিয়ে একবার চিল্লা পাল্লা শুরু হয়েছে, সবাই কন্টেন্ট ক্রিয়েটর করছে, আমার মতো তৃতীয় শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটরও এটা নিয়ে কথা বলছে। যারা টপ কন্টেন্ট ক্রিয়েটর, যারা টপ সাংবাদিক, একটা নির্দিষ্ট মিডিয়া তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, এছাড়া সবাই এটা নিয়ে হইচই করছে। সেই হইচইটা সালাউদ্দিন ভাই নিতে পারে নাই, খুবই স্বাভাবিক। এখানে সালাউদ্দিন ভাইয়ের জায়গায় হয়তো খুব জেদি মানুষ হইলে, আমি জানি সালাউদ্দিন ভাই জেদি মানুষ, সেই জেদটা সে অপাত্রে দেখায়। এখানে হয়তো সে দেখাতে পারতো যে না, আগামী ৬ মাসে আমি দেখায় দিব যে নিরপেক্ষতা কাকে বলে। সেটাও সে করতে পারতো, সেটা সে করে নাই। সে মূলত সারেন্ডার করলো, সারেন্ডার করে সে পদত্যাগ করলো, পদত্যাগপত্র অলরেডি বুলবুল ভাই অ্যাকসেপ্ট করে নিছে। এখন এটার আফটার ইফেক্টটা কি হবে, জাস্ট একটু চোখ বুজে কল্পনা করেন। আপনি আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের কোনো কোচের জন্য সুপারিশ করতে পারবেন? ফেসবুকে একটা লাইন লেখার মতো মুখ খুঁজে পাবেন? যখন বাংলাদেশে একজন সত্যি সত্যি ওই লেভেলের কোচ তৈরি হয়ে যাবে, এখনো অলরেডি গেছে কয়েকজন, আমি বলতেছি, যাদের ইন্টারন্যাশনাল টিমের কাছে যাওয়ার টাইম চলে আসছে, কারোর জন্য আপনার আর কথা বলার মুখ নাই। বলতে গেলেই বোর্ড বলবে যে ভাই, তোমাদের কথা শুনে একবার ডুবছে, আবার তোমাদের কথা শুনেই ওই ডোবা থেকে আমার সরতে হয়েছে, মানে তোমাদের কথায় ওই কোচের ব্যাপারে আর শুনবো না, লোকাল কোচের ব্যাপারে আর শুনবো না। ফেসবুকেও লেখালেখি হবে। আজকে এখানে বসে যদি আমি এই কন্টেন্টে দুটো কোচের নাম বলি, যেই দুটো কোচ এখন ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে থাকার যোগ্য, আপনি এখানে গালি দিবেন এবং গালিটা অত্যন্ত ন্যায্য হবে। মানে যে পার্সপেক্টিভ তৈরি হয়েছে তাতে এই গালি না দিলেই আমি বলবো আপনি ভুল করতেছেন, আমার গালি দেন। আমি যেই বলবো যে অমুকরে নেন, সালাউদ্দিন ভাই তো পারলো না, অমুকরে ন্যাশনাল টিমের সঙ্গে নেন, আপনি বলবেন অমুক বুঝে ফেলছি।
আপনার সেরা কোচ পারে নাই আর অমুকরে সুপারিশ করতেছেন। এই যে আশরাফুল অলরেডি শুরু করার আগেই গালি খাচ্ছে। হ্যাঁ, একদিন সালাউদ্দিনের কথা শুনছি, সালাউদ্দিন কি করলো দেখলাম তো, এখন আসছে আশরাফুলটা নিয়ে, যার তেমন কোনো এক্সপিরিয়েন্সই নাই কোচ হিসাবে। সব কথা সত্যি, মানুষ তো ভেতরে ঢুকে ঢুকে দেখবে না, কার দায় ঠেকছে ভেতরে ঢোকার? মানুষের এটা দায়িত্বও না। এটা আসলে একজন উদাহরণ তৈরি করে, সেটা সবাই সাফার করে। আজকে আমাদের এখানে তরুণ একটা ব্যাচ ক্রিকেট কোচিং করাচ্ছেন, যারা ইন্টারন্যাশনাল কিছু খেলছেন, কিছু খেলেন নাই। তরুণ একটা ব্যাচ গত ৫-৬ বছর ধরে, ৭-৮ বছর ধরে জীবন যৌবন দিয়ে দিচ্ছে কোচিং এর জন্য। মূলত তার একটা বড় অংশ পেস বোলিং কোচ। ব্যাটিং কোচও আছে, তুষার আছে, রাজিন আছে, বেশ কয়েকজন ব্যাটিং কোচও আছে। বোলিং কোচ, পেস বোলিং কোচের আমাদের একটা রেভুলেশন হয়ে গেছে। আমাদের তালহা জুবায়ের লোকালি টপ লেভেল অতিক্রম করে ফেলছে। তাকে ন্যাশনাল টিমে ক্রান্তিকালীন স্পেশালিস্ট বোলিং কোচ হিসাবে এর মাঝে ডাকাও হয়েছিল। সে এটাতে সন্তুষ্ট না থেকে ও কোচিং এর ব্যাপারে খুব খুঁতখুঁতে, এবং কোচিং ব্যাপারটা নিয়ে ওর চিন্তা ভাবনা, ফিলোসফিক্যাল চিন্তা ভাবনা অন্য লেভেলের। সে বর্তমানে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় সে নেক্সট লেভেল কিছু ট্রেনিং করতে গেছে, কিছু কোর্স করতে গেছে। তার কিন্তু লেভেল 3 অনেক আগে কমপ্লিট। এরপরে সে নেক্সট লেভেলে যাওয়ার জন্য কাজ করতেছে অস্ট্রেলিয়া সেন্টার অফ এক্সেলেন্সে। ওখানে সে একের পর এক সেমিনার করতেছে, একের পর এক নতুন বিষয় জানতেছে, এবং সে মূলত পেস বোলিং এর বায়োমেকানিক্স, পেস বোলিং এর নেক্সট লেভেল স্কিল, এগুলো নিয়ে কাজ করতেছে। আমাদের ডোমেস্টিকে যারা কাজ করতেছেন তাদের ভিতরে আপনি প্রচুর পেস বোলিং কোচ পাবেন। নাজমুল গত ৫-৬ বছর ধরে অক্লান্তভাবে আমাদের পেসারদের রেডি করে যাচ্ছে। আজকে এই যে এত পেসার দেখেন ন্যাশনাল টিমের আশেপাশে, বেশিরভাগ রেডি করছে নাজমুল। কি অসাধারণ চেষ্টা করে যাচ্ছে। রাজশাহীতে বসে আলমগীর ভাই একের পর এক পেসার নিয়ে কাজ করে যাচ্ছেন। ওখান থেকে পেসারদের তুলে তুলে ঢাকায় পাঠাচ্ছেন। কতজনের কথা বলবো, সবার কথা বলা হলো না। ডলার কাজ করতেছে, আরো অনেকে কাজ করতেছে। এখন এরা যখন, এদের ভিতরে কেউ কেউ কিন্তু ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে যাওয়ার যোগ্য হয়ে গেছে, আই ক্যান ফিল, বা যারা খুব কাছ থেকে দেখতেছেন তারা ফিল করতে পারবেন। আমি নাম বলে কাউরে গালি খাওয়াতে চাচ্ছি না, কিন্তু সেই যোগ্যতার কথাটা আমরা কোন ফোরামে উপস্থাপন করব? উপস্থাপন করলে কে শুনবে? যে শুনবে সে তো গালি দিবে। যে বোঝা আছে তো, লোকাল কোচদের স্ট্যান্ডার্ড বোঝা আছে তো। এখন যদি বোর্ডও স্বতঃপ্রণোদিত হয়ে এই যে তরুণদের কাউরে ন্যাশনাল টিমের সঙ্গে যুক্ত করতে চায়, একই বিপদে পড়বে বোর্ড। কারণ ওই তরুণ কোচ ঢুকেই যে বিপ্লব করে ফেলবে, ঢুকেই যে নতুন কিছু করে ফেলবে, এমন তো কোনো নিশ্চয়তা নাই। ফলে সামান্য এদিক ওদিক হইলে বোর্ডের গোষ্ঠী শ্রাদ্ধ করে দিবে সবাই। তখন হয়তো আমরাও শ্রাদ্ধের সেই অংশে অংশীদার হব। আমিও কন্টেন্ট করে বলবো যে বোর্ড এটা কি সিদ্ধান্ত নিচ্ছে, অমুকরে ন্যাশনাল টিমের সঙ্গে যুক্ত করলো, জানে না সালাউদ্দিন ভাই কি করছে। মানে সালাউদ্দিন ভাই একটা লিগাসি নষ্ট করে দিয়ে গেল। সালাউদ্দিন ভাইয়ের মতো মহিরও একটা কোচ। সালাউদ্দিন ভাই তো বানের জলে ভাসে আসা কোচ না রে ভাই। সালাউদ্দিন ভাইয়ের শত দোষ ত্রুটি আমি বলতে রাজি আছি, একই সঙ্গে হাজারটা গুণের কথাও তো বলতে হবে। সালাউদ্দিন ভাই কিভাবে একটা প্লেয়ার তৈরি করতে হয়, একটা প্লেয়ারের কিভাবে দৃঢ়তা শিখাইতে হয়, এটা বাংলাদেশে সালাউদ্দিন ভাই চেয়ে ভালো কেউ জানে? কেন সালাউদ্দিন ভাই আউট অফ মাইন্ড হয়ে গেল এটা তো আমরা কেউ জানি না। সালাউদ্দিন ভাই বাহ, যা যা বলা হয়েছে সবকিছু হয়েছে কিনা তাও জানি না, কিন্তু সালাউদ্দিন ভাই তো পারলো না। তার যে সুনাম, তার যে গুণ, যে স্কিল, সেগুলো কিচ্ছু শো করতে পারলো না, বরং একটা নেগেটিভ লিগাসি তৈরি করে দিয়ে গেল। আজকে সালাউদ্দিন ভাইয়ের কারণে আমি বলতেছি আগামী 5 বছর 10 বছরের মধ্যে বাংলাদেশ থেকে কোনো কোচ আর বড় কোনো পদে নিয়োগ পাবে না। বোর্ড সাহস পাবে না, সুপারিশ যারা করবে মানে কন্টেন্ট ক্রিয়েটর, মিডিয়া, এরা কেউ সাহস পাবে না। সাহস পাইলেও গালিগালাজ হজমের ভয়ে পিছায় আসবে। অন্তত আমি তো সাহস পাবো না। আমাকে যদি কালকে বলা হয়, আমি ব্যক্তিগতভাবে আমার হাতে স্বাধীনতা থাকলে আমি যেই তালহা অস্ট্রেলিয়া থেকে কোর্সগুলো কমপ্লিট করে আসতো, ওকে আমি পেস বোলিং কোচ হিসাবে হয়তো এই দলের সঙ্গে যুক্ত করে দিতাম, বা আন্ডার 19 দলের সঙ্গে যুক্ত করে দিতাম। কিন্তু এখন আর এটা বলারও সাহস পাবো না যে তালহার এই প্রমোশনটা দেন, বলার সাহস পাবো না তো। কারণ হচ্ছে এই যে সালাউদ্দিন ভাই একটা বাজে দৃষ্টান্ত তৈরি করে গেল। সালাউদ্দিন ভাইয়ের এইটা মাথায় রাখা উচিত ছিল সবচেয়ে বেশি, যে আজকে আমি ড্রেসিং রুমে স্কিলে কি প্রভাব ফেললাম না ফেললাম এটা বড় ম্যাটার না। আজকে আমি ড্রেসিং রুমে যদি কিছু করি, এইটার প্রভাব আমার চেয়ে বেশি পড়বে আমার যে পরবর্তী প্রজন্মের যারা, এর অনেকেই তো সালাউদ্দিন ভাইয়ের প্রোডাকশন, আবার এই কোচরা অনেকেই তো সালাউদ্দিন ভাইয়ের শিষ্য। আজকে সালাউদ্দিন ভাই তাদের সর্বনাশ করে দিয়ে গেল।
তাদের সর্বনাশ করে তারপরে সে পদত্যাগটা করলো। আমি সালাউদ্দিন ভাইকে সারা জীবন পূজা করে যাব। সালাউদ্দিন ভাই বাংলাদেশের গ্রেটেস্ট কিছু ক্রিকেটার উপহার দিচ্ছে, সাকিব, তামিম, মুশফিক এদের উপহার দিচ্ছে। সেই সঙ্গে সালাউদ্দিন ভাই বাংলাদেশের ক্রিকেট কালচার, ক্রিকেট কোচিংয়ে যত ধরনের পরিবর্তন আসছে, যত সাফল্য এনেছে ঘরোয়া ক্রিকেটে, এজন্য সালাউদ্দিন ভাইকে সারা জীবন মাথায় রেখে যাব। আজকে তার দুঃসময়, আজকে একটা ব্যাড প্যাচের মধ্যে পড়ে গেছে বলে সালাউদ্দিন ভাইকে মাটিতে মিশায় দেওয়ার কিছু নাই। কিন্তু একই সঙ্গে সালাউদ্দিন ভাইয়ের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে যাব সারা জীবনেই ব্যাড একটা লিগাসি তৈরি করে দেওয়ার জন্য, বাজে একটা দৃষ্টান্ত তৈরি করে দেওয়ার জন্য। যাই হোক, শেষ পর্যন্ত সালাউদ্দিন ভাইয়ের জন্য শুভকামনা। যাই হোক সালাউদ্দিন ভাই, ইউ আর দ্য বেস্ট। এইগুলা মাথা থেকে ঝেড়ে ফেলেন, যা হওয়ার হয়েছে। আপনারই হয়তো ভুল ছিল বা ভুল ছিল না, কিচ্ছু যায় আসে না। আপনি মোহাম্মদ সালাউদ্দিন তাতে বদলে যান নাই। আপনি সালাউদ্দিনই আছেন। আপনি বাংলাদেশের ক্রিকেট গুরু, ক্রিকেট গুরুই আছেন। আবার নতুন করে ঘরোয়া ক্রিকেটে শুরু করেন, সেইভাবে আবার উঠে দাঁড়ান। সালাউদ্দিন ভাইয়ের জন্য অনেক, সত্যি সত্যি অনেক প্রার্থনা থাকলো, অনেক প্রার্থনা থাকলো। সবাই ভালো থাকবেন।